আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা। অনার্স চতুর্থ বর্ষের পাশ্চাত্য সাহিত্য তত্ত্ব, ধারা ও সাহিত্য সমালোচনা পদ্ধতি এই সাবজেক্ট নিয়ে কথা বলবো। এর পূর্বের ক্লাসে আমরা গ্রিক ও রোমান সাহিত্য নিয়ে আলোচনা করেছি। আজকে ধারার 4টি ধারা নিয়ে কথা বলবো: নিউ ক্লাসিসিজম, রোমান্টিসিজম, রিয়ালিজম, ন্যাচারালিজম। গত পূর্বের ক্লাসে আমরা প্লেটো, অ্যারিস্টটল, হোরেস এবং লঙ্গিনাস আমরা পড়েছি। সেই সাহিত্যিকরা এই যে ধারাগুলো রয়েছে এদের সাথে ইন্টার রিলেটেড, তাই যারা পূর্বের ক্লাসটি দেখেননি অবশ্যই ক্লাসগুলো দেখবেন। আসছি ধারায়। আমরা জানি যে এই সাবজেক্টের 9টি ধারা রয়েছে, তার মধ্যে 4টি ধারা নিয়ে কথা বলবো। আসলে এগুলো এক একটি ধারা নিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট কথা বলা যাবে, কিন্তু আসলে এতগুলো ধারা পরীক্ষার আগে এগুলো শেষ করা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। তো এই জন্যই হচ্ছে যতটুকু না হলেই নয়, জানার জন্য এবং এক্সামের জন্য ঠিক ততটুকুই দেওয়া আছে। তো শুরু করছি ধারা। আমরা জানি বাংলা সাহিত্যের চেয়েও প্রাচীন সাহিত্য হচ্ছে ইংরেজি সাহিত্য। তো সেক্ষেত্রে আমাদের যেমন প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগ রয়েছে, ঠিক তেমনি ইউরোপ এবং আমেরিকার সাহিত্যেও কিন্তু এরকম যুগবিভাগ রয়েছে। যদি ইংরেজি যুগবিভাগের কথা বলি তাহলে ওল্ড ইংলিশ পিরিয়ড রয়েছে, তারপর হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ড রয়েছে, নিউ ক্লাসিক্যাল পিরিয়ড রয়েছে, রোমান্টিক পিরিয়ড রয়েছে, মডার্ন পিরিয়ড, পোস্ট মডার্ন পিরিয়ড, এরকম কিন্তু বেশ কয়েকটি পিরিয়ড রয়েছে। তো সেই সব পিরিয়ডের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, তারপর হচ্ছে স্বরূপ, বিষয়, অর্থ, এগুলো সম্পর্কে জানবো। তো প্রথমেই আসছি নিউ ক্লাসিসিজম পিরিয়ড। তো নিউ ক্লাসিসিজম পিরিয়ডে আমরা কিন্তু দেখছি 1660 থেকে 1780। যারা ইংলিশ লিটারেচার পড়েছেন তারা কিন্তু ওল্ড ইংলিশ পিরিয়ড পেরিয়ে, মিডল ইংলিশ পিরিয়ড পেরিয়ে 3 নাম্বার পিরিয়ডে গিয়ে পড়বে হচ্ছে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। তো আমরা কিন্তু এর আগে প্লেটো, অ্যারিস্টটল, হোরেস এবং লঙ্গিনাস সম্পর্কে আমরা যে জেনেছি 2500 বছর পূর্বের কথা, কিন্তু এটি একেবারেই মধ্যযুগ পর্যায়ের সাহিত্য সম্পর্কে বা সাহিত্যের ধারা সম্পর্কে আলোচনা করছে। আমরা একেবারেই প্রাচীন থেকে কিন্তু মধ্যযুগে চলে আসছি। যখন আমরা কোনো সালের বিষয়বস্তু পড়বো বা সালটাকে পড়বো, তখন কিন্তু আমরা ওই সালের মধ্যেই ঢুকে যাব। তাহলে আমাদের কিন্তু ওই জায়গাটায় পর্যবেক্ষণ করতে আমাদের খুব বেশি ইজি হবে। যদিও এখানে নিউ ক্লাসিসিজম পিরিয়ডটি 1660 থেকে 1780 সাল পর্যন্ত দেওয়া আছে, কিন্তু নিউ ক্লাসিক্যাল পিরিয়ডটা কিন্তু 1660 থেকে 1798 সাল পর্যন্ত দেওয়া রয়েছে। আরও 18 বছর পর্যন্ত গিয়েছে এই পিরিয়ডটি। তা আমরা প্রথমেই ক্লাসিক সম্পর্কে জানি। ক্লাসিক বলতে আমরা কি বলি? যদি আমরা বলি ক্লাসিক একটু গান গাও, আমরা কিন্তু পূর্বের গানগুলো গাই। যদি বলি যে ক্লাসিক কোনো বই সম্পর্কে বলো, রামায়ণ, মহাভারত, ইলিয়ড, ওডিসি, এগুলো কিন্তু আমাদের চোখে আসে। অর্থাৎ ক্লাসিক বলতে কিন্তু আমরা মূলতই বুঝেছি যে প্রথম শ্রেণীর বা সনাতন, পুরাতন, কালজয়ী, ধ্রুপদী বলতে স্থির এবং অপরিবর্তনীয় যে সাহিত্যকর্মগুলো, যে ধারাগুলো, যে বৈশিষ্ট্যগুলো, যে বিষয়গুলো একেবারেই অপরিবর্তনীয়, সেগুলোই কিন্তু ক্লাসিসিজম বা ক্লাসিকের অন্তর্ভুক্ত। আর নিউ ক্লাসিসিজম বলতে নব্য সনাতনী বা নব্য ধ্রুপদী যুগ বলা হয়ে থাকে। মূলত তারা পূর্বের বিষয়গুলোকেই অনুসরণ করে থাকে, পূর্বের বিষয়গুলোকে আদর্শ হিসেবে গ্রহণ করে, সাথে তাদের কিছু একেবারেই নাই বললেই চলে, কিছু আদর্শ তারা সংযুক্ত করেছে। এজন্যই কিন্তু তাদেরকে নিউ ক্লাসিক বলে থাকে। তো আসছে এরপর নিউ ক্লাসিসিজমের উদ্ভব, অনুসরণ এবং বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জানি যে যে কোনো একটা ধাপে, যে কোনো যুগের ধাপেই কিন্তু এক একটা বিষয় আসে, এক একটা কাব্য, এক একটা উপন্যাস বা এক একটা বিষয় আসে, যার মধ্য দিয়ে কিন্তু সেই যুগটার পদার্পণ ঘটে। এই লিরিক্যাল বেল্লাড নামক একটা কাব্যগ্রন্থ ছিল। এই লিরিক্যাল বেল্লাডের মধ্য দিয়ে মূলত রোমান্টিসিজম যুগের পদার্পণ ঘটেছে। আর লিরিক্যাল বেল্লাডস এর পূর্বের কাহিনী হচ্ছে এই নিউ ক্লাসিক্যাল সাহিত্যিকদের কাহিনী। তো এই যে নিউ ক্লাসিসিজম, এটা ছিল 15, 16, 17 শতকে অ্যারিস্টটলের পয়েটিক্স। এই যে বললাম যে পূর্বের ক্লাসটি না করলেই নয়, অ্যারিস্টটলের পয়েটিক্স সম্পর্কে কিন্তু সেখানে পুঙ্খানুপুঙ্খানুরূপে বলা হয়েছে যে অ্যারিস্টটল তার পয়েটিক্স গ্রন্থে সাহিত্য সমালোচনা সম্পর্কে কি বলেছেন। এরপরে হোরেসের আর্স পয়েটিকা, যার মূল সূত্র বা মূলনীতি ছিল প্রিন্সিপাল অফ ডেকোরিয়াম, এই সূত্রকে অনুসরণ করেই কিন্তু তিনি আর্টস পয়েটিকা গ্রন্থে অনেক কিছুই লিখেছেন। অ্যারিস্টটল এবং হোরেসকে, এই দুজন সাহিত্যিককে অনুসরণ করে, অর্থাৎ ইংল্যান্ডের ধনিক শ্রেণীর বা উচ্চ মধ্য শ্রেণীর যে সংস্কৃতি, সংবেদনশীলতা, গভীর জীবন দর্শন, বুদ্ধিভিত্তিক চর্চাই ছিল নিউ ক্লাসিক সাহিত্যিকদের মনোযোগের বিষয়। তাহলে আমরা বুঝলাম তারা নিউ ক্লাসিক সাহিত্যিক হলেও
তারা কিন্তু সেই পূর্বের অ্যারিস্টটল এবং হোরেসের অর্থাৎ আজ থেকে 2500 বছর পূর্বের সেই কবি সাহিত্যিকদের ধারাই অনুসরণ করেছে, তাদের সংস্কৃতি অনুসরণ করেছে, তাদের গভীর জীবন দর্শনে অনুসরণ করেছেন, তাদের বুদ্ধিভিত্তিক চর্চাই অনুসরণ করেছেন। তো তারা কিন্তু এই যে বিশেষ করে এই হোরেসের আর্টস পোয়েটিকা, আমরা কিন্তু এর পূর্বের লেকচারটা আমি একটু দেখাই। এই যে এর পূর্বের লেকচারে আমি রেখেছিলাম যে এই আর্টস পোয়েটিকা তার সাহিত্য সমালোচনা গ্রন্থে তিনি কিন্তু সাহিত্যের বৈশিষ্ট্য কীরকম হওয়া উচিত সে সম্পর্কে বলেছেন, যে তিনি সাহিত্যে ঐক্য বা সংহতি থাকতে হবে, শিল্পের বিষয়বস্তু কীরকম হবে, রচনারীতি, শব্দ প্রকরণ, প্রতিভা চর্চা, সততা, সুস্থ চিন্তা, লেখকের গুণগত বৈশিষ্ট্য সম্পর্কে বলেছেন। এগুলো কিন্তু বলেছেন যে এগুলো সাহিত্যের মূল বৈশিষ্ট্য বা অনুসরণের কিছু বিষয় তিনি বলেছেন। যে এই যে নিউ ক্লাসিক্যাল সাহিত্যিক যারা রয়েছে তারা কিন্তু এই হোরেসের আর্টস পোয়েটিকা কাব্যকে আদর্শ সাহিত্য হিসেবে তারা মেনে নিয়েছিলেন। অর্থাৎ এই অ্যারিস্টটল বা হোরেসের যে ঐতিহ্য, যে রীতিনীতি, এগুলোকে আদর্শ মনে করেই তারা সেভাবেই সাহিত্যকর্ম অনুসরণ করেছেন এবং আদর্শ হিসেবে মেনে নিয়েছেন। তো এবার দেখি নিউ ক্লাসিসিজমের সংজ্ঞা। যে সাহিত্য সংযত ভাষা, ভাবে, গাম্ভীর্যে, সুসংহত চিন্তায়, উন্নত ঔজ্জ্বল্যে রচিত, তার রীতি ও আদর্শকে অনুসরণ করার প্রবণতাই হলো নিউ ক্লাসিসিজম। তো আমরা বুঝতেই পারলাম যে এই যে অ্যারিস্টটল এবং হোরেসের যে সাহিত্যিক বৈশিষ্ট্য, সাহিত্যিক গাম্ভীর্য, সুসংহত যেগুলো চিন্তা ছিল, তাদের যে রচনারীতি ছিল, সেই আদর্শকে অনুসরণ করাই হচ্ছে ক্লাসিসিজম বা নিউ ক্লাসিসিজম। তা নিউ ক্লাসিক সাহিত্যের কী কী বৈশিষ্ট্য থাকে, তারা এই আদর্শের কী কী গ্রহণ করেছে সেটা একটু দেখব। প্রথমত হচ্ছে তারা গ্রিক ও রোমান সাহিত্য তত্ত্বকে অনুসরণ করেছেন। ধ্রুপদী অর্থাৎ যেগুলো স্থির, অপরিবর্তনীয় বা মানব সংবেদনশীল সাহিত্যকে গুরুত্ব প্রদান করেছেন। ঐতিহ্য রীতি অনুসারী অর্থাৎ নতুনত্ব বা স্বাধীন পথ তারা অনুসরণ করতে চায়নি। তারা তাদের পুরনো উত্তরাধিকার সূত্রেই মোটামুটি তারা সেই আদর্শগুলোই অনুসরণ করার চেষ্টা করেছেন। তাদের মধ্যে কোনো নতুনত্ব খুব একটা নেই। তাদের কবিতার মূল বিষয় ছিল হচ্ছে মানুষ ও তার কার্যাবলী। মানুষকে নিয়েই তারা সকল কিছু রচনা করেছেন। মানুষের সুখ দুঃখ, মানুষের আনন্দ, মানুষের শিক্ষা, এগুলো নিয়ে সাহিত্য রচনা করেছেন। এরপর হচ্ছে তাদের একটু অন্যতম গুণের দিক বলা চলে, তারা হচ্ছে নারীকে অনেক মর্যাদার আসনে বসিয়েছেন। তারা নারীকে শুধু ভোগের সামগ্রী হিসেবে ব্যবহার করেননি, নারীকে এঁকেছেন একজন ব্যক্তিত্বময়ী নারী হিসেবে, একজন মমতাময়ী, একজন স্নেহময়ী রূপে তারা এঁকেছেন। কিন্তু তা সত্ত্বেও তাদের সাহিত্যে সীমাবদ্ধতা ছিল। এরপর হচ্ছে তারা ব্যঙ্গাত্মক রচনাও করেছেন। তারা কিন্তু প্রথমত তাদের সাহিত্যে ব্যঙ্গ, বিদ্রূপ, উচ্চাভিলাষ, অহংকার, অহমিকাবোধ, অতিরিক্ত কল্পনা, এগুলো কিন্তু তারা এড়িয়ে চলেছেন। কিন্তু সামাজিকতা বা নৈতিকতার ওপর জোর দিয়েছেন তারা। যদি সমাজে কোনো অসঙ্গতি বা সমাজগত অনৈতিক কোনো কাজ দেখেছেন, সেক্ষেত্রে কিন্তু তারা ব্যঙ্গাত্মক বিষয় রচনা করেছেন এবং ব্যঙ্গাত্মক বিষয়ের উপর জোর প্রদান করেছেন। আর তাদের সাহিত্যে কিন্তু আপনারা এর পূর্বের ক্লাসের যে আর্টস পোয়েটিকার যে সাহিত্য বৈশিষ্ট্যগুলো ছিল, হুবহু যদি ওইটা দিয়ে আসেন তাতেও সমস্যা হবে না। নিউ ক্লাসিক সাহিত্যিকরা হোরেসের আর্টস পোয়েটিকার সবগুলো বৈশিষ্ট্যই তারা কিন্তু পুঙ্খানুপুঙ্খরূপে আদর্শ হিসেবে মেনে নিয়েছেন এবং তারা সেটিই ব্যবহার করেছেন। অর্থাৎ সাহিত্যের মধ্যে ঐক্য থাকতে হবে, সাহিত্যের মধ্যে সৌন্দর্য সৃষ্টি করতে হবে, নিছক সৌন্দর্য সৃষ্টি নয় বরং সাহিত্যের মধ্যে যে একটা উপযোগিতা থাকতে হবে সেটাও তারা অনুসরণ করেছেন। তারপর সাহিত্যের কাজ হবে আনন্দ দান করা বা শিক্ষা দান করা, এভাবেই তারা সাহিত্য রচনা করেছেন। এবার হচ্ছে তারা উপমা, ছন্দ, ভাষা, অলঙ্কার প্রভৃতি শৈল্পিক যে গুণগুলো রয়েছে সেগুলো তারা ব্যবহার করার চেষ্টা করেছেন, ব্যবহার করেছেন। তো এরকম কয়েকজন নিউ ক্লাসিক সাহিত্যর নাম আমরা জানি, যাদের নাম হচ্ছে জন ড্রাইডেন, তারপর হচ্ছে আলেকজান্ডার পোপ, জনাথন সুইফট, জনসন, গোল্ড স্মিথ। এরপর আসছি রোমান্টিসিজম। যারা ইংলিশ লিটারেচার বইটি পড়েছেন দেখেছেন ও রোমান্টিক একটা পর্বই রয়েছে, যেটা 1798 থেকে 1832, প্রায় 33 বছরের একটা কালই ছিল। তো এই রোমান্টিসিজম হচ্ছে ক্লাসিক সাহিত্যের বিপরীত। ক্লাসিক বলতে আমরা যেটা বললাম, যারা একেবারেই নতুনত্ব পছন্দ করে না বা স্বাধীন পথ অনুসরণ করে না, প্রাচীন ব্যক্তিত্বদের, প্রাচীন সাহিত্যিকদের তারা অনুসরণ করে থাকেন। প্রাচীন ভাব, ভাষা, গাম্ভীর্য, চিন্তা, মনন, রীতিনীতি, আদর্শ, ঐতিহ্য, এগুলোকে তারা অনুসরণ করেন। কিন্তু রোমান্টিসিজম তার বিপরীত। এই নিউ ক্লাসিসিজম হচ্ছে পুরোটাই মানব সমাজের সার্বিক দিকের বিষয়, কিন্তু রোমান্টিসিজম মানব সমাজের সার্বিক দিকের বিষয় নয়, এটা হচ্ছে একান্তই নিতান্তই ব্যক্তিগত বিষয়। এই যে আমরা রোমান্টিক অর্থ পড়লেই বুঝতে পারবো যে রোমান্টিক অর্থ হচ্ছে কল্পনা। সে খুবই রোমান্টিক, তার রোমান্সটা দেখার মতো ছিল, এগুলো যে বলি, আসলে এগুলো রোমান্টিকতা হচ্ছে ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, এটা জাস্ট খালি অনুভবের বিষয়।
কল্পনার বিষয়। এটা নিতান্তই ব্যক্তি মানুষের বিষয়। কোনো ব্যক্তি বাস্তবে না পেলেও কল্পনার রাজ্যেই তিনি স্বর্গ সৃষ্টি করে থাকেন। তো এটা হচ্ছে নিতান্তই ব্যক্তিগত বিষয়, ব্যক্তির কল্পনা, চিন্তা, চেতন, মনন, অস্পর্শযোগ্য এটা বিষয়। সরি, এখানে বানানটা ভুল হয়েছে। রোমান্টিসিজমের মূল ভিত্তি হচ্ছে কল্পনা। কল্পনার রাজ্যেই মানুষ স্বাধীন। এখানে কোনো স্থির বা অপরিবর্তনীয় কোনো জিনিস নয়, এটা একেবারেই যার যার রাজ্যে সে স্বাধীন। এরপর আসছি রোমান্টিসিজমের উদ্ভব সম্পর্কে। এই যে 1798 থেকে 1832, এটি হচ্ছে আধুনিক টাইমই বলা যেতে পারে। তো এর মধ্য থেকেই কিন্তু রোমান্টিসিজমের উদ্ভব হয়ে থাকে। তো প্রথম দিকে জার্মানি, ফ্রান্স বা ইংল্যান্ডে রোমান্টিসিজমের উদ্ভব হলেও মূলত জার্মানিটাই কিন্তু রোমান্টিকতার দিক থেকে বেশি গুরুত্ব বহন করে। তো আমি এখানে লিখে রেখেছি যে মূলত শিল্প, সাহিত্য, মানুষের মূল্যবোধ, ব্যক্তির সচেতনতা, এই সব কিছুর পরিবর্তনের মধ্য দিয়ে রোমান্টিসিজমের উৎপত্তি। আমরা কিন্তু প্রথমে দেখেছি যে ওল্ড ইংলিশ পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ড, নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, এগুলোর বিষয়বস্তু কিন্তু ছিল মূলত রূপকতা, অলৌকিকতা, ধর্ম, তারপরে হচ্ছে প্রেম, তারপর হচ্ছে প্রতিশোধ, আত্মা, প্রেতাত্মা, এগুলো কিন্তু ছিল মূল বিষয়। কিন্তু এই যে ধীরে ধীরে সময়ের পরিক্রমায় কিন্তু ব্যক্তির চিন্তা, কল্পনা, এগুলোতে মানুষ মনোনিবেশ করেছেন। তো আর এই সব মূলতই ঘটেছে শিল্প, সাহিত্য, মানুষের মূল্যবোধ, ব্যক্তির সচেতনতা, এই সব কিছু পরিবর্তনের মধ্য দিয়েই মূলত মানুষ ব্যক্তিকেন্দ্রিক চিন্তা করছে, ব্যক্তির কল্পনাকে গুরুত্ব দিচ্ছে, ব্যক্তির মননকে গুরুত্ব দিচ্ছে, ব্যক্তির মূল্যবোধকে গুরুত্ব দিচ্ছে। তো এটাই মূলত রোমান্টিসিজম। তো 1798 খ্রিস্টাব্দে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এটা হচ্ছে ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত কবি, যাকে বলা হয় পয়েট অফ নেচার। কলেরিজ, তিনিও কিন্তু হচ্ছে ইংরেজি সাহিত্যের বিখ্যাত একজন কবি, তাকেও কিন্তু বলা হয় পয়েট অফ সুপার ন্যাচারালিজম, অর্থাৎ অতিপ্রাকৃতের কবি। মূলত এই দুজনের রচনা লিরিক্যাল বেল্লাক একটা কাব্যগ্রন্থ রয়েছে। এই কাব্যগ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে রোমান্টিসিজমের যাত্রা এবং সবশেষে শেষ হয় এই 1832 সালে এর যাত্রা শেষ হয়। কিছু রোমান্টিক উল্লেখযোগ্য কবি হচ্ছে জন কিটস, তারপর হচ্ছে স্যার ওয়াল্টার স্কট, তারপর হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তারপর হচ্ছে জেস্টি কোলেরিজ, এদের দুজনকে তো বললামই, এরা কিন্তু রোমান্টিক কবি। তো রোমান্টিসিজমের বৈশিষ্ট্যগুলো কি, বা রোমান্টিক সাহিত্যের বৈশিষ্ট্যগুলো কি? রোমান্টিক সাহিত্যের বৈশিষ্ট্য হচ্ছে এটা মূলতই কল্পনার রাজ্যেই থাকতেই বেশি পছন্দ করে। সূক্ষ্ম প্রতিভা থাকে, সূক্ষ্ম রহস্যময়তা থাকে রোমান্টিক সাহিত্যে, প্রকৃতির প্রতি আকাঙ্ক্ষা থাকে, সৌন্দর্য বোধে তারা বেশি গুরুত্ব দেয়, বেদনা থাকে, নিঃসঙ্গতা থাকে, ব্যাকুলতা থাকে, আন্তরিকতা থাকে, স্বতঃস্ফূর্ততা থাকে, আত্মপ্রকাশের স্বাধীনতা থাকে, উচ্চ চিন্তা থাকে, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত সমাজের মানুষের মুখের ভাষাকে কবিতার ভাষায় নিয়ে আসার প্রচেষ্টাও থাকে। আমরা কিন্তু প্রথমত সংস্কৃতে বা গ্রিক সাহিত্যে যেগুলোতে আমরা প্রথম যে সাহিত্যগুলো রচিত হয়েছে, তারা কিন্তু সাধারণ মানুষের মুখের ভাষাকে তারা কখনোই সাহিত্যে ব্যবহার করেনি। কিন্তু এই রোমান্টিক সাহিত্যে বা রোমান্টিক পিরিয়ডে তারা কিন্তু সাধারণ মানুষের মুখের ভাষাকে কবিতার ভাষায় রূপদান করেন। শিল্প এবং সাহিত্য যে দুটি স্বতন্ত্র বিষয়, এই দুটোকে তারা স্বতন্ত্র বিষয় হিসেবে ফুটিয়ে তুলেছেন। তো আমরা রোমান্টিকতা বা রোমান্টিসিজম বলতেই বুঝলাম যেটা হচ্ছে ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র কল্পনা করা যায় বা অনুভব করা যায়, এগুলোই কিন্তু রোমান্টিসিজমের বৈশিষ্ট্য বা স্বরূপ। তো নিউ ক্লাসিসিজম হচ্ছে একান্তই মানব সমাজের উপর গুরুত্ব বহন করে, আর এই রোমান্টিসিজম হচ্ছে ব্যক্তি মানুষের উপর গুরুত্ব বহন করে। তো এখানে আরও একটি কথা, সেটি হচ্ছে যে এই রোমান্টিসিজম বা রোমান্টিকতা কি এই শুধু জার্মানি, ফ্রান্স এবং ইংল্যান্ডেই রয়েছিল? মানে ওই সময়টা থেকে অন্য দেশে ছিল না? ছিল। তখন মূলত ইংরেজি কবিরা যখন অনেকেই বিয়োগ হচ্ছিল, তখন কিন্তু এই প্রতিবেশী রাষ্ট্র যেমন ফ্রান্স, তারপরে হচ্ছে ইতালি, রাশিয়া, আমেরিকা, ভারতবর্ষে কিন্তু ধীরে ধীরে এই রোমান্টিকতা বা রোমান্টিসিজম ছড়িয়ে পড়ে। আমরা কিন্তু ইংরেজি সাহিত্যের মোটামুটি দুটো পিরিয়ড পড়ে গেলাম, একটা হচ্ছে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, একটা রোমান্টিক পিরিয়ড। নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের নিউ ক্লাসিসিজম সম্পর্কে জানলাম, আর রোমান্টিক পিরিয়ডের রোমান্টিসিজম সম্পর্কে জানলাম, যে এগুলোর অর্থ এই, উদ্ভব এভাবে হয়েছে, এটার সংজ্ঞা এই, বা এই নিউ বৈশিষ্ট্যগুলোও এই। তো এরপর আসছি রিয়ালিজম এবং ন্যাচারালিজম। আসলে পেজের স্বল্পতার কারণে আমি দুটো দুটো করে দিয়ে রেখেছি। রিয়ালিজম বা বাস্তববাদ, সরি এখানে রিয়ালিজমটা হবে না। তো যাই হোক, নিউ ক্লাসিসিজম এবং রোমান্টিসিজমের বিপরীতে, অর্থাৎ যে দুটো আমরা পড়ে আসলাম সেই দুটোর বিপরীতে হচ্ছে রিয়ালিজম। নিউ ক্লাসিসিজমকে আমরা তো পড়লামই, যেটা হচ্ছে স্থির, অপরিবর্তনীয়, ধ্রুপদী, কালোজয়ী বা সনাতন, যেগুলো সেগুলো হচ্ছে নিউ ক্লাসিসিজম। আর রোমান্টিসিজম হচ্ছে একেবারে আধুনিক যুগের, যেটা হচ্ছে কল্পনা। তো এই যে মানে প্রাচীন এবং কল্পনা, এই দুটোর একটিও নয় হচ্ছে এই রিয়ালিজম। এই রিয়ালিজম হচ্ছে
এই প্রাচীন সনাতন বা রোমান্টিক ভাবকল্পনা, অলৌকিক রহস্য, বিস্ময় প্রভৃতির পরিবর্তে বস্তু জগতের বা বাস্তব জগতের নিখুঁত এবং বিশ্বাসযোগ্য চিত্রই হচ্ছে এই রিয়ালিজম বা বাস্তববাদ। যে চরিত্রটাকে আমরা বাস্তবের চোখে দেখি, যে চরিত্রগুলো হচ্ছে দৃশ্যমান, সেগুলোই হচ্ছে বাস্তববাদের অন্তর্ভুক্ত। আর বাস্তব সাহিত্যের চরিত্রগুলো কোনোভাবেই কল্পিত চরিত্র নয়। এরা হচ্ছে সমাজের চারপাশে যা আমরা চোখে দেখি সেই মানুষগুলোই হচ্ছে বাস্তববাদের অন্তর্ভুক্ত। আর এই বাস্তববাদে বা রিয়ালিজমে হচ্ছে মূলতই মানুষের প্রত্যাহিক যে অভিজ্ঞতাগুলো রয়েছে সেগুলোই কিন্তু এখানে স্পষ্ট হয়ে থাকে। অর্থাৎ এখানে কোনো আশ্চর্যপূর্ণ ঘটনাই থাকে না, অলৌকিক কোনো ঘটনা থাকে না, রূপকথার কোনো কাহিনী থাকে না। এখানে হচ্ছে বাস্তব জীবন সাহিত্য। এখানে কুৎসিত, অমার্জিত, নোংরা, বাস্তব প্রতিবাদ, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রেক্ষাপট অর্থাৎ বাস্তব জীবনের পুঙ্খানুপুঙ্খানু ছবি এখানে স্থান পায়। যেমন আমরা যদি বাংলা সাহিত্যের বিষয় যদি বলি, প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরে দুলাল রয়েছে, অতি আদরে কিন্তু নষ্ট হয়েছে সেই পুত্র। তো এই যে জীবন বাস্তবতাটা, এটাই কিন্তু সেই উপন্যাসে ফুটিয়ে তুলেছে। এরকমই অসংখ্য কবি সাহিত্যিকরা এই বাস্তবতাকে ফুটিয়ে তুলেছেন তার সাহিত্যে, আর সেগুলি হচ্ছে রিয়ালিজম বা বাস্তববাদ। তো রিয়ালিজমের জনক হচ্ছে ফরাসি ঔপন্যাসিক অন্দ্রে বালজাক। আর রিয়ালিজম বা বাস্তববাদের উৎপত্তি হয় হচ্ছে 19 শতকে। এটা মনে রাখতে হবে, 19 শতকের একটি সাহিত্য আন্দোলন হয়, যে আন্দোলনের উৎপত্তি হয় হচ্ছে ফরাসিতে। অর্থাৎ ফরাসি হচ্ছে সাহিত্য আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু। যে শিল্প বিপ্লব, ফরাসি বিপ্লব, যান্ত্রিক আধুনিকতা, বিজ্ঞানের আধুনিকতা বা অগ্রগতি, নানান নতুনত্বর আবিষ্কার, যুক্তিবাদের প্রসার, নাগরিক জীবনের বিস্তৃতি, সকল কিছুর মূলেই কিন্তু এই বাস্তবতার উদ্ভব ঘটে। তো 19বিংশ শতাব্দীতে এই বাস্তববাদের বা এই সাহিত্য আন্দোলনের বিকাশ ফরাসিতে ঘটলেও পরবর্তীতে কিন্তু বিংশ শতাব্দীতে সারা বিশ্বে এটি ছড়িয়ে পড়ে। তো এই বাস্তববাদের কয়েকজন বাস্তববাদী সাহিত্যিক রয়েছে, যার নাম হচ্ছে চার্লস ডারউইন, সিগমন্ড ফ্রয়েড, তারপর হচ্ছে কার্ল মার্কস। এরা কিন্তু বাস্তববাদী কবি বা বাস্তববাদী সাহিত্যিক। তো রিয়ালিজমের সংজ্ঞা আমি বলেছি শিল্প, সাহিত্য এবং জীবন প্রকৃতি। শিল্প সম্পর্কে কিন্তু এর আগের ক্লাসে বিস্তর আমি আলোচনা করেছি। তারপরে এখানে একটু বলে নিচ্ছি যে শিল্প হচ্ছে একটা বিস্তৃতি বিষয়। শিল্প নাটক, সাহিত্য, বাদ্যযন্ত্র সকল কিছু মিলিয়েই আমরা যে কোনো কিছুই একটা শিল্প বলতে পারি। কিন্তু সাহিত্য শুধুমাত্র মৌখিক বিষয়, অর্থাৎ উপন্যাস, কাব্য, নাটক, এগুলোকে সাহিত্য বলা হয়। তো এই যে শিল্প বলতে সার্বিক দিক থেকে কিন্তু সব কিছুই আমরা শিল্প বলতে পারি। শিল্প, সাহিত্য এবং জীবন প্রকৃতি এই সকল বিষয়বস্তুগুলোকে যথাযথভাবে বস্তুনিষ্ঠ রূপে উপস্থাপন করাই হচ্ছে বাস্তববাদ। অর্থাৎ জীবনের পুঙ্খানুপুঙ্খানু বর্ণনায় এবং নানা ধরনের যে সামাজিক, রাজনৈতিক আন্দোলনের মধ্যে দিয়ে যে জীবন বাস্তবতার সম্মুখীন হয় মানুষ, তারই সত্য রূপায়ণই হলো মানুষের রিয়ালিজম বা বাস্তবতা। তো আমি বাস্তববাদের বৈশিষ্ট্য আমি এখানে লিখে রেখেছি যে নিতান্তই সাধারণ মানুষের জীবনযাত্রা, নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রা। বাস্তব চরিত্র সেখানে থাকতে হবে, বাস্তব দৃশ্যও থাকতে হবে। কুৎসিত, অমার্জিত, অসুন্দর, নোংরা এই সকল বিষয়বস্তু থাকবেই। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক নানান বিষয় এবং সমস্যার উদ্ঘাটন ও বিশ্লেষণই হচ্ছে বাস্তববাদের মূল বৈশিষ্ট্য। এরপরে এই বাস্তববাদে আরও একটি টার্নিং পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে ম্যাজিক রিয়ালিজম। এটা হচ্ছে ঐন্দ্রজালিক বাস্তবতা। এটাকে আমি লিখে রেখেছি, বাস্তবতার আঙ্গিকে ফ্যান্টাসির ছবি অঙ্কন করাই হচ্ছে ম্যাজিক রিয়ালিজম। অর্থাৎ সেখানে বাস্তব এবং কল্পনার সংমিশ্রণে এই সাহিত্য বা চিত্র অঙ্কিত হয়। এই ম্যাজিক রিয়ালিজম শব্দটি 1950 সালের দিকে এই শব্দটি আসে। তখন থেকেই কিন্তু কিছু কিছু সাহিত্যিক এই ম্যাজিক রিয়ালিজম সম্পর্কে বলে আসছে। অর্থাৎ এই ম্যাজিক রিয়ালিজম হচ্ছে যেহেতু বাস্তব এবং কল্পনার সমন্বয়ে সংঘটিত, তাই এটি কিন্তু অনেক চিত্রকর রয়েছে বা পরিচালক রয়েছে যারা সুন্দর সুন্দর বিষয় বাস্তব এবং কল্পনার সমন্বয়ে তৈরি করেন। সেগুলো সম্ভবপর, অর্থাৎ এগুলো ভবিষ্যতে হতেও পারে, নাও হতে পারে। একটা সিনেমার কথা খুব মনে পড়ছে, সেটা হচ্ছে যে ট্রেন টু বুসান। এটা হচ্ছে কোরিয়ান একটা সিনেমা। এই সিনেমাটায় এক ধরনের ভাইরাস রয়েছে। সেই ভাইরাসটা কিন্তু ট্রেন থেকে সেই বুসান পর্যন্ত সেই ভাইরাসটা একেবারে আক্রমিত হয়। একজনকে যদি ভাইরাস ধরে, সেই ভাইরাস আরেকজনকেও ধরে। এরকম ভাবে পুরো ট্রেনটাতেই কিন্তু ভাইরাস হয়ে এক একটা রাক্ষসের রূপ নিচ্ছিল।
সিনেমাটা আমি অনেক আগে দেখেছি, কিন্তু ওই সিনেমাটার কথা মনে পড়ছে। যদিও সিনেমাটা হচ্ছে একটা কোম্পানির আদলে তৈরি হয়েছিল, সেখানে ভাইরাস ছড়িয়ে দিয়েছিল মানে কোম্পানির রেশারেশিতে। কিন্তু আমার এটা মনে হচ্ছে যে ওইরকমই কিন্তু আমাদের করোনা ভাইরাসও কিন্তু আমরা আক্রান্ত হয়েছি। অর্থাৎ একজন বাইরে থেকে আসলে সেই মানুষটাকে আমরা কিন্তু ঘরবন্দি করে রাখতাম, বা দেখা যায় যে তার সংস্পর্শে আমরা যেতাম না, ঢাকা থেকে আসুক বা অন্য জায়গা থেকে আসুক। তো ওই ট্রেনেও কিন্তু একই অবস্থা হয়েছিল, বাইরে থেকে যে এসেছে সে ইনফেক্টেড হয়েছে, সে আবার রুমে আসলে অন্য কেউ ইনফেক্টেড করতো। তো এই জন্য কিন্তু দেখা যায় ওই পুরো সিনেমাটা যদিও মানে বাস্তব এবং কল্পনার সমন্বয়ে কিন্তু তৈরি, কিন্তু দেখা যায় যে আজকে এসেও সেটি কিন্তু আমাদের সম্ভব হয়ে উঠেছে করোনা ভাইরাসে। আপনারা একটু সার্চ দিয়ে দেখবেন, ট্রেন টু বুসান সিনেমাটার নাম। তো আপনারা ওইভাবে ম্যাজিক্যাল কোনো রাক্ষসের ছবি এখানে নেই। করোনাকালীন সময়ে কিন্তু আমরা এরকমই মানে অদৃশ্য একটা রাক্ষসের মধ্যেই আমরা বিচরণ করেছিলাম, অদৃশ্য একটা অভিশাপের মধ্যে বিচরণ করেছিলাম। তো এটাকে কিন্তু আমরা ম্যাজিক রিয়ালিজম বলতে পারি, যেটা হচ্ছে বাস্তব এবং কল্পনার সমন্বয়ে তৈরি। সেখানে কি সংকট থাকবে, সংগ্রাম থাকবে, ভয়ঙ্কর কিছু বিষয় থাকবে, কঠিন কুৎসিত কিছু বিষয় থাকবে, বিভৎস অবস্থা থাকবে, এগুলোর সমন্বয়ে কিন্তু তৈরি। আর এগুলো সুদূর ভবিষ্যতে বাস্তবে পরিণত হতেও পারে, আবার নাও হতে পারে, সম্ভবপর। তো এই ছিল হচ্ছে রিয়ালিজম বা বাস্তববাদ, আর হচ্ছে ম্যাজিক রিয়ালিজম। এরপর হচ্ছে ন্যাচারালিজম, প্রকৃতিবাদ বা স্বভাববাদ। অর্থাৎ রিয়ালিজম বা বাস্তববাদের চেয়েও এক ধাপ উপরে হচ্ছে প্রকৃতিবাদ এবং স্বভাববাদ। এরা তো মূলত এই মানুষের অতি সাধারণ জীবনটাকে একেবারে পুঙ্খানুপুঙ্খানুরূপে বাস্তবে রূপায়িত করেছে বা বাস্তব চরিত্রগুলো নিয়ে এসেছে, কিন্তু এর চেয়েও বেশি মানে নিখুঁত এবং নির্ভুলভাবে সৃষ্টি করার চেষ্টা করেছেন এই ন্যাচারালিজমে। তো এটা আমরা দেখি ভাববাদের বিপরীত। ভাববাদ সম্পর্কে কিন্তু বিস্তার আলোচনা করেছি প্রথম ক্লাসে। প্লেটো ভাববাদী দার্শনিক, যে কিনা ঈশ্বর বা আধ্যাত্মিকতায় বিশ্বাসী ছিলেন, কিন্তু এটা হচ্ছে ঈশ্বর বা আধ্যাত্মিকতার একেবারেই বিপরীতে। অর্থাৎ প্রকৃতিবাদ সম্পর্কে বলবো যে এই প্রকৃতিবাদের দৃষ্টিতে বস্তু জগতের বাইরে, অর্থাৎ এই বিশ্বে প্রকৃতিই হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা। অর্থাৎ প্রকৃতিতে যা দৃশ্যমান সেটাই হচ্ছে বাস্তব বা চিরন্তন সত্য, এর বাইরে কোনো কিছু নেই। অর্থাৎ প্রকৃতিবাদীরা এই বিশ্বের বাইরে কোনো কিছুকেই তারা স্বীকার করে না, ঈশ্বরকেও তারা স্বীকার করে না, সৃষ্টিকর্তাকে তারা স্বীকার করে না। অর্থাৎ এই প্রকৃতিবাদীরা বা স্বভাববাদীরা এই যে বাস্তববাদীদের চেয়েও অধিকতর নিখুঁত এবং নির্ভুলভাবে প্রকৃত জীবনকে বা প্রকৃত সত্যকে পরিবেশন করতে চান। এরাও হচ্ছে বাস্তব জীবনের জটিল, কুটিল, দ্বন্দ্বময় বা রক্তাক্ত, রূঢ়, কঠিন বাস্তবতার বিষয়গুলো উপস্থাপন করেন, কিন্তু সবকিছু এই বিশ্বে যা কিছু রয়েছে তার মাধ্যম দিয়ে। ঈশ্বর বা ঐশ্বরিক বা আধ্যাত্মিক বিষয়কে তারা একেবারেই বিশ্বাস করেন না। তো এরকম কিন্তু অনেক প্রকৃতিবাদ রয়েছে। আমরা যদি বলতে পারি অ্যারিস্টটল, সক্রেটিস, তারপর হচ্ছে যে প্রকৃতিবাদের জনক হচ্ছে জ্যাক রুশো, জন লক, ডারউইন, আমাদের দেশীয়ভাবে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকেও বলতে পারি। তিনিও কিন্তু প্রকৃতিবাদের উপর অনেক অসংখ্য ছোট গল্প তিনি রচনা করেছেন এবং প্রকৃতিবাদ সম্পর্কে তিনি অনেক কথাই বলেছেন। অর্থাৎ বলতে পারি যে এই ন্যাচারালিজমে জীবনকে একেবারেই পুঙ্খানু গভীর এবং তীব্রভাবে রূপায়িত করা হয়েছে। তারপর হচ্ছে প্রকৃতিবাদের উদ্ভব হয়েছে এমিল জোলা 1840 থেকে 1920, একেবারে আধুনিক সময়ে তার জীবদ্দশায় তার রচিত থিরেসি র্যাকুইম গ্রন্থে সর্বপ্রথম এই প্রকৃতিবাদের ব্যবহার তিনি করেছেন। যদিও এর পরবর্তীতে অনেকেই এই প্রকৃতিবাদটাকে ব্যবহার করেছেন, কিন্তু প্রথমত তিনি ব্যবহার করেছেন। মূলত এই ঔপন্যাসিক আধ্যাত্মিক সত্তাকে একেবারে অস্বীকার করেছেন। কিন্তু এই এমিল জোলা ঈশ্বরকে দেখা যায় না, ঈশ্বরকে ছোঁয়া যায় না, এই জন্য তিনি ঈশ্বরকে একেবারেই অস্বীকার করেছেন। কিন্তু তিনি অস্বীকার করতে পারেননি এই রক্ত মাংসের দেহকে। রক্ত মাংসের মনে যে সব আবেগ আসে, মনের আশাকাঙ্ক্ষা আছে, যে আসক্তিগুলো আছে, তারপরে সমাজের কিছু পাশবিকতা রয়েছে, কামনা রয়েছে, যৌন বুভুক্ষাগুলো রয়েছে, তারপর অনেকেই মদে আসক্ত থাকে, সেগুলো রয়েছে, আনন্দ আছে, বেদনা আছে, আর্তনাদ আছে, এগুলোকে কিন্তু আবার অস্বীকার করতে পারেনি। মূলত এগুলোও কিন্তু অস্পৃশ্যমান, এগুলো কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু এগুলোকে তিনি আবার সাদরে গ্রহণ করেছেন। তো প্রকৃতিবাদের সংজ্ঞা আমরা এভাবে লিখে রেখেছি যে অতি প্রাকৃত অথবা আধ্যাত্মিকতাকে বাদ দিয়ে প্রকৃতি বাস্তবে নিখুঁত ও নির্ভুল জীবন সত্য প্রকাশ করাকে প্রকৃতিবাদ বলা হয়ে থাকে। তো প্রকৃতিবাদের বৈশিষ্ট্যে লিখে রেখেছি যে বাস্তব জীবনের জটিল, কুটিল, দ্বন্দ্বময়, রক্তাক্ত, যন্ত্রণাক্লিষ্ট, নিষ্ঠুর পরিস্থিতি হচ্ছে প্রকৃতিবাদের বৈশিষ্ট্য। সমাজ জীবনে নৈরাশ্য থাকবে, আশাকাঙ্ক্ষা থাকবে, মনন থাকবে, যৌন কামনা থাকবে, এগুলো থাকবে। তো এই দিক থেকে কিন্তু এই প্রকৃতিবাদটাকে কয়েকটি স্তরে ভাগ করেছেন। সেইটা হচ্ছে মনোবৈজ্ঞানিক প্রকৃতি, যেমন দেখেছে যে শিশুর আবহ, তারপর হচ্ছে আগ্রহ,
মনোযোগ, বুদ্ধি, স্বভাব এগুলোকে কিন্তু অস্বীকার করতে পারেনি এই প্রকৃতিবাদীরা। এগুলো কিন্তু ধরা যায় না, ছোঁয়া যায় না বা দেখাও যায় না, কিন্তু এগুলো তারা অস্বীকার করতে পারেনি। তারপর যে জীবতত্ত্বমূলক প্রকৃতি সম্পর্কেও তারা অস্বীকার করতে পারেনি, যে সম্প্রীতি থাকতে একটা সমাজে সম্প্রীতি থাকবে, সততা থাকবে, মহত্ব থাকবে, দয়া, স্নেহ, ভালোবাসা এগুলোও তো ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু এগুলো তারা অস্বীকার করতে পারেনি। তারপর যে বস্তু জাগতিক প্রকৃতি, যেমন আকাশ, বাতাস, মাটি, চন্দ্র, সূর্য, গ্রহ, পানি, এগুলো হচ্ছে কে তৈরি করেছে, কোথায় তৈরি করেছে, কিভাবে হয়েছে, এগুলোও কিন্তু তারা অস্বীকার করতে পারেনি। অর্থাৎ প্রকৃতিবাদের উপকরণ কিন্তু আমরা এগুলোই বলতে পারি। তবে একটা বিষয় হচ্ছে, প্রকৃতিবাদ বা স্বভাববাদকে কিন্তু আন্তর্জাতিকভাবে এখন পর্যন্ত স্বীকৃতি দেওয়া হয়নি। কেননা ঈশ্বর বা আধ্যাত্মিকতাকে আমরা কখনোই অস্বীকার করতে পারি না। যে যার যার ধর্ম থেকে কিন্তু আমরা আমাদের ঈশ্বর বা আমাদের সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি। তো এটা নিয়ে কিন্তু অনেক মতভেদ রয়েছে, এজন্যই কিন্তু এটি আন্তর্জাতিকভাবে এখন পর্যন্ত স্বীকৃতি পায়নি। তবে এটি কিন্তু চলে আসছে, এখন পর্যন্ত এটি নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে বা হবে। তো আমরা কিন্তু খুব সহজেই তাহলে রিয়ালিজম বা বাস্তববাদ বা আর ন্যাচারালিজম বা প্রকৃতিবাদের পার্থক্যটা খুব সহজেই করতে পারবো। যদিও দুটো হচ্ছে একই মায়ের পেটের ভাই, কিন্তু যমজ নয়, এটা মনে রাখতে হবে। এই নিউক্লাসিজম এবং রোমান্টিসিজমের সাথে পাশাপাশি রয়েছে, সেই সাথে রিয়ালিজম বা বাস্তবতা এবং ন্যাচারালিজম বা প্রকৃতিবাদের সাথেও কিন্তু পাশাপাশি একটা পার্থক্য রয়েছে। তো আমরা কিন্তু সুন্দরভাবে এটার পার্থক্যকরণ করতে পারবো। তো আমরা আজকে পড়লাম নিউক্লাসিসিজম, রোমান্টিসিজম, রিয়ালিজম বা ভাববাদ, ন্যাচারালিজম বা প্রকৃতিবাদ। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।